দেশের ৯০% মানুষ যখন চায় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ, তখন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন চাপিয়ে দেওয়ার চেষ্টা কেন? বিশ্বের প্রভাবশালী মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের নীতিমালা উপেক্ষা করে ডক্টর ইউনূসের সাজানো এই নির্বাচন কতদিন টিকবে, এই প্রশ্ন এখন আন্তর্জাতিক মহলেও। এখন প্রশ্ন হলো, নির্বাচনে মাত্র 3 দিন আগে অর্থনীতিবিদ অংশগ্রহণমূলক নির্বাচনের সুযোগ আছে বলার মধ্যে দিয়ে কি তদারকি সরকারকে এই বার্তা দিতে চাইলেন যে ভোটে প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগের সুযোগ করে দেওয়া উচিত? এই ইলেকশনের অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই। বাংলাদেশের মানুষ এই ইলেকশনে পার্টিসিপেট করবে না, পার্টিসিপেট করার প্রশ্নই ওঠে না। কারণ বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে, যদি বাংলাদেশের মানুষ এই ইলেকশনে পার্টিসিপেট করে তাহলে তাদের আগামী কয়েক যুগ কানাকাটি করতে হবে, সাফার করতে হবে। করেন আপনাদের যা খুশি ইলেকশন সিলেকশন, কোনো লাভ নাই। কারণ এই ইলেকশন দিয়ে আপনারা বাংলাদেশ শাসন করতে পারবেন না, বাংলাদেশকে কন্ট্রোল করতে পারবেন না। এই ইলেকশন দিয়ে কিছুই হবে না। ইলেকশন আরও একটা হবে এবছর। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সবশেষ বৈঠকের সিদ্ধান্ত। দলটির সূত্রে জানা গেছে, 9 ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির বৈঠকে বাংলাদেশের 12 ফেব্রুয়ারি ভোটকে ঘিরে 3টি সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তগুলো দলটির নেতারা দেশে থাকা নিজ নিজ এলাকার নেতাকর্মীদের পাঠিয়ে দিচ্ছেন। সূত্রগুলো বলছে, এসব সিদ্ধান্ত হওয়ার সত্ত্বেও বিভিন্ন আসনের প্রার্থীরা আওয়ামী লীগের ভোটের জন্য নিজ নিজ এলাকার নেতাদের সাথে যোগাযোগ করছেন। এই ইউনূসকে বাদ দিয়ে সম্পূর্ণ নিউট্রাল ক্যাটাগরি একটা গভর্নমেন্ট বসাক, সব দল নির্বাচন করুক। আমরা যদি এতই খারাপ হই, আওয়ামী লীগ এত খারাপ, জনগণের কাছে গ্রহণযোগ্যতা নাই, তা আওয়ামী লীগের ইলেকশন করতে দিক। আমি কনভিক্টেড করতে পারবো না, কিন্তু আমার পার্টি করবে, আমার পার্টি ইলেকশন করুক। আমি চাই সেটা। জনগণ বিচার করুক, জনগণ কাকে চায়, আর জনগণ যাকে চাইবে সেই আসবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, কালকেই কলকাতায় বৈঠক করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তারা 3 ধরনের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যা আওয়ামী লীগকে এখন করতে হবে। যাদের যত সকল নেতাকর্মী আছে বাংলাদেশে সবাইকে তারা জানিয়ে দিয়েছেন যে তাদের এখন কী পদক্ষেপ গ্রহণ করতে হবে এই নির্বাচন নিয়ে। এবং অনেক বিশ্লেষকরা এমন মনে করছেন যে এই যে অবৈধ একটা নির্বাচন হচ্ছে এই সরকারের আমলে, এই নির্বাচন হয়তো বেশি দিন টিকবে না। নির্বাচন আর একটা হবে যেখানে আওয়ামী লীগ সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, এমনই বলছে বিশ্লেষকরা। তাহলে কি হতে যাচ্ছে দর্শক, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। রাত পোহালেই নির্বাচন, কিন্তু প্রশ্ন একটাই, 12 তারিখের নির্বাচন কি আদৌ সুষ্ঠু হবে, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে এমন এক পরিকল্পনা যার ফল ভোগ করবে পুরো দেশ? দেশের ৯০% মানুষ যখন চায় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ, তখন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন চাপিয়ে দেওয়ার চেষ্টা কেন? বিশ্বের প্রভাবশালী মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের নীতিমালা উপেক্ষা করে ডক্টর ইউনূসের সাজানো এই নির্বাচন কতদিন টিকবে, এই প্রশ্ন এখন আন্তর্জাতিক মহলেও। একদিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের চাপ, অন্যদিকে নিয়মনীতির তোয়াক্কা না করে নির্বাচন এগিয়ে নেওয়ার অভিযোগ। ডক্টর ইউনূসের প্রশাসন কি তবে জামায়াত ইসলামের সহযোগিতায় একটি পাতানো নির্বাচনের পথে? একটা বৃহদাংশের ভোটারকে তার চাহিদা মতো তাকে ভোট করতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। সুতরাং আমাদের কাছে এই জায়গাটি মনে হয় যে একটা বড় অংশের ভোটার এবার আসলে তাদের ভোট দেবার ক্ষেত্রে তাদের যে প্রার্থী চয়েস করার সুযোগ, সেটা কিছুটা হলেও তারা ক্ষুণ্ণ হবে সেই জায়গাটিতে। তো সেটা আমাদের কাছে মনে হয় যে ইনক্লুসিভ ভোটিংয়ের যে জায়গা বলে থাকি ভোটারদের জায়গা থেকে, সেটা কিছুটা হলেও সেটা পূর্ণ হচ্ছে না। 12 তারিখ সামনে রেখে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। নিজেদের অস্তিত্ব রক্ষার সময় এসেছে, এই বার্তার পরই শুরু হয়েছে একের পর এক মাস্টার প্ল্যান। তাহলে কি হবে 12 তারিখে? আওয়ামী লীগের নেতাকর্মীরা কি হাত পা গুটিয়ে বসে থাকবে, নাকি নির্বাচনের মাঠে নামবে ভিন্ন কৌশলে? আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়া বাইরে রেখে ভারতে নির্বাসিত আওয়ামী লীগ নেতারা বাংলাদেশে রাজনৈতিকভাবে পুনরায় সক্রিয় হওয়ার পরিকল্পনা করছে, এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে। এতে নতুন ছক কষছে তারা। আড়ালে দল পুনর্গঠন, সমর্থকদের সঙ্গে যোগাযোগ এবং দেশে ফেরার সম্ভাব্য পথ খোঁজার চেষ্টা চালাচ্ছেন। নির্বাসিত নেতাদের কেউ কেউ দাবি করছেন, বর্তমান পরিস্থিতি অনুকূল হলে তারা আইনি ও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশে ফিরতে চান। আচ্ছা, বুঝলাম যে ইলেকশন হচ্ছে, সিলেকশন হচ্ছে, সামনে যে ক্ষমতায় আসবে, কে আসবে না আসবে সবই ডিসাইডেড হয়ে গেছে। অল ওয়েল, ওকে, ফাইন, গুড ওয়ার্ক। বাট আই উড রিয়েলি লাভ টু নো যে যারা ইলেকশনে পার্টিসিপেট করছেন, বিশেষ করে গেঞ্জি এবং বিভিন্ন ধরনের দালাল যেগুলি আছে পাকিস্তানি, তারা সবাই দ্বৈত নাগরিকত্ব নিয়ে বসে আছে কেন? এনসিপির রিপ্রেজেন্টেটিভ বলেন, অমুক বলেন, তমুক বলেন, সবাই দেখি দ্বৈত নাগরিকত্ব নিয়ে বসে আছে। নাহিদ ইসলাম, আমার নামটাই খারাপ করে দিচ্ছে এরা। যাই হোক, এখন বলতে বাধ্য হচ্ছি, নাহিদ ইসলাম
আবার এই নাহিদ ইসলাম, তার তো ডাবল পাসপোর্ট, রাইট? এখন ডমিনিকান রিপাবলিক। তো এই দ্বৈত নাগরিকত্ব নাহিদ ইসলাম কেমনে পেয়েছে? গত ১.৫ বছরেরও আগে তারা খাইতে পারতো না, চলতে পারতো না, পেটে ভাত ছিল না, কি জানি অনেক কথা বলতো, অনেক কষ্টে থাকতো। আর এখন আরেকটা দেশের নাগরিক। কিভাবে সে দেশের নাগরিক হইলো, পাসপোর্ট পাইলো? কিভাবে ইনভেস্টমেন্ট করলো? ইনভেস্টমেন্ট ক্যাটেগরিতে যদি পাসপোর্ট পেয়ে থাকে, অর্থাৎ নাগরিকত্ব যদি কিনে থাকে, তাহলে কিভাবে পেলো? আরো ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে যেগুলি অচিরেই সামনে আসবে। তুর্কির তুর্কির নাগরিকত্ব এবং পার্মানেন্ট রেসিডেন্সিও তো অনেকে নিয়েছে, তাই না? ইনভেস্টমেন্ট ক্যাটেগরিতে টার্কিশ সিটিজেনশিপ অনেককেই দেওয়া হয়েছে বা নেওয়া হয়েছে। ১.৫ বছর আগে তারা কিন্তু ভাত-টাত খেতে পারতো না, চলতে ফিরতে পারতো না। কিন্তু তারা এখন তুরস্কের রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ক্যাটেগরিতে মোটামুটি নাগরিকত্ব বা পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে গেছে। এনসিপিরও লোকজন আছে, আবার যারা পার্টিসিপেট করছে ইউনূসের লোকজনও আছে। এরকম অনেকেই আছে। স্যার আসিফ নজরুলের যদিও সেফ এক্সিটের ব্যাপারে একটু ক্যারাবেরা লেগে গেছে, কিন্তু আল্টিমেটলি তারও সেফ এক্সিট হয়ে যাবে আমার মনে হয়। এখন ইলেকশন তো এই ভুংবাং ইলেকশন তারা জোর করে করবে, সবই বুঝলাম। তাদের একটা সিলেকশন কমিটি হয়ে গেছে, যেখানে আমি গতকাল একটা ভিডিওতে বলেছি যে বিএনপি 45%, জামাত 38-40%, বাকিরা অন্যান্য গরিব যারা আছে তাদেরকে ডিস্ট্রিবিউট করা হবে। পার্লামেন্টারি সিটের কথা বলছি পার্সেন্টেজ হিসাবে। তো এর ইলেকশন হয়ে যাওয়ার পরে কারা কারা ঝামেলায় পড়বে এটা নিয়ে আমি খুব কিউরিয়াস। এই ইলেকশনের অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই। বাংলাদেশের মানুষ এই ইলেকশনে পার্টিসিপেট করবে না, পার্টিসিপেট করার প্রশ্নই ওঠে না। কারণ বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে, যদি বাংলাদেশের মানুষ এই ইলেকশনে পার্টিসিপেট করে, তাহলে তাদের আগামী কয়েক যুগ কান্নাকাটি করতে হবে, সাফার করতে হবে। অন্যরকম, এমনকি দেশও হাতছাড়া হয়ে যেতে পারে, পাকিস্তানের সাথে আবার বাংলাদেশ কানেক্ট হয়ে যাবে, আবার ইস্ট পাকিস্তান হয়ে যাবে। এই ধরনের বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে অলরেডি, এবং ভবিষ্যতে আরও খারাপের দিকে যাবে। বুঝতেই পারছেন তো, আমেরিকান ব্যাকরুম গেম যেটাকে বলে, ডিপ স্টেট বলেন, এই বলেন সেই বলেন, আমি বলি ব্যাকরুম গেম, এগুলি তো চলছেই। আদারওয়াইজ একটা রিগড একটা ইলেকশন, যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল দলকে ব্যান করে রাখা হয়েছে, সেখানে কীভাবে ওয়েস্টার্ন বিভিন্ন এম্বাসিগুলি, বিভিন্ন ধরনের অর্গানাইজেশন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আমেরিকান এম্বাসি বলেন, যারা প্রতিনিয়ত ইনক্লুসিভ ইলেকশনের জন্য ফ্যানা তুলতে অজ্ঞান হয়ে যেত, তারা এখন পুরো অন্যদিকে তাকিয়ে আছে, ওভারলুক করে উল্টা এই ইলেকশনকে ওয়েলকাম জানাচ্ছেন অল দ্যাট। দিস ইজ সো হিপোক্রেটিক, বাট ইটস গোয়িং টু হ্যাপেন। এভাবেই হবে, কারণ তাদের প্ল্যানই হচ্ছে বাংলাদেশকে একেবারে একটা যুদ্ধাবস্থা নিয়ে যাওয়া, বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া, এবং বাংলাদেশে বসে ইন্ডিয়াকে কন্ট্রোল করা বা এই রিজিয়নটাকে কন্ট্রোল করা, চায়নাকে কন্ট্রোল করা, অল দ্যাট। এগুলি আসছে সামনে, এগুলি হবে, কেউ ঠেকাতে পারবে না আমার মনে হয় না, যদি না আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে বা আমরা সেই ক্ষমতা নিয়ে ফেলি। বাট ওইটার কথা পরে আসবো, সেই কথায় পরে আসবো। এমন না যে ওরকম কোনো কিছু হবে না, তার কোনো গ্যারান্টি আছে কি নাই সেটা আমি এখন বলবো না। ওটা হয়তো ভবিষ্যতের জন্য গেমটা আমরা এখন বাকি রাখলাম। বাট বাংলাদেশের মানুষ এখন এগুলি জানে। গত ১.৫ বছরে বাংলাদেশের মানুষের এক্সপেরিয়েন্স হয়ে গেছে। তো বাংলাদেশের মানুষ কখনো, আমার মনে হয় না, নিজের পায়ে নিজে কুড়াল আবার মারবে। ১.৫ বছর আগে নিজের পায়ে নিজে কুড়াল কিন্তু মেরেছেন একবার, কিন্তু দ্বিতীয়বার মনে হয় না কুড়াল মারার আর জায়গা আছে, কারণ যেই পায়ে কুড়াল মারবে সেই ২ পায়ে এখন ক্ষতবিক্ষত, কুড়াল মারার আর জায়গা নাই। সো এই ইলেকশন সবাই ডেফিনেটলি বয়কট করবে, ইলেকশনে মানুষ যাবে না। কিন্তু হ্যাঁ, যেহেতু রিগ ইলেকশন, তাহলে দেখানো হবে যে ৫০% মানুষ, ৪৫% মানুষ ভোট দিয়েছে, ভোট দিয়েছে, অমুক এত ভোট পাইছে। এগুলি সবই রিগ, এগুলি সবই প্ল্যান করা, এগুলি ইলেকশনের আগেই সিলেকশন হয়ে গেছে। অলরেডি ভোটের রেজাল্ট ডিসাইড হয়ে গেছে, হ্যাঁ ভোট না ভোট বা গণভোটের যে রেজাল্ট সেটাও ডিসাইড হয়ে গেছে। এগুলি সবই ফানি। আর গণভোটটা সোজা কথাই হচ্ছে বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দেওয়ার জন্য একটা গণভোট। সুতরাং গণভোটেও যাওয়ার তো দুইটা তো একই সাথে হচ্ছে, অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু ডু ইদার অফ দ্যাট। বাসায় বসে থাকবেন, আরামসে ঘুমাবেন, খাবেন দাবেন, মাস্তি করবেন, কিন্তু ইলেকশনে যাওয়ার কোনো দরকার নেই, ভোট দিতে যাওয়ার কোনো দরকার নেই। আর রইল বাকি এই সমস্ত দ্বৈত নাগরিক যারা এখন পার্টিসিপেট করছে ইলেকশনে, আমার মনে হয় এদের মধ্য থেকে বেশ কয়েকজনই দৌড়ানি খাবে। ভালো একটা দৌড়ানি খাবে। এখন কে কাকে দৌড়ানি দিবে এটা তো জানি না, বাট এতটুকু বুঝতে পারছি যে এদের মধ্যে কোনো না কোনো কিছু পাবলিক তো ধরা খাবেই। কাদের হাতে ধরা খাবে সেটাও জানি না, কারণ ওয়েস্টের ব্যাপারটা দেখেন বা আমেরিকান বা ডিপ স্টেটের ব্যাপারটা দেখেন, তাদের একবার ধরেন কাজ ফুরাই গেলে তারা ওকে টিস্যু পেপারের মতো ফেলে দেয়। যেই আমেরিকার কাজ ফুরিয়ে যাবে, সাথে সাথে কয়েকটা দেখবেন যে খরচের খাতায় চলে গেছে, আমেরিকাই খরচের খাতায় ফেলে দিছে। দেখা যাবে যে হয় বিএনপি জামাত কিছু একটা ঘটায় দিছে। এনিথিং কুড হ্যাপেন, এবং সেটা দেখার অপেক্ষায় আছে, বিকজ উই নো দ্যাট, আই নো দ্যাট, এবং প্রবলি আপনারাও জানেন যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। এত সহজে তো বাংলাদেশকে হাতছাড়া করতে দেওয়া হবে না। আর রইল বাকি ইলেকশনের কথা, আওয়ামী লীগের কথা, করেন আপনাদের যা খুশি সিলেকশন, কোনো লাভ নাই। কারণ এই ইলেকশন দিয়ে আপনারা বাংলাদেশ শাসন করতে পারবেন না, বাংলাদেশকে কন্ট্রোল করতে পারবেন না। এই ইলেকশন দিয়ে কিছুই হবে না। ইলেকশন আরও একটা হবে এই বছর, এইটা কোনো ইলেকশন না, দেয়ার উইল বি অ্যানাদার ইলেকশন। আমরা সেই ইলেকশনের প্রস্তুতি নিচ্ছি, এখন থেকেই নিচ্ছি। গত ১.৫ বছর ১ বছর ধরে সেই ইলেকশনের জন্য আমরা ধরেন প্রস্তুতি অলরেডি নিয়ে রাখছি। সো এই ইলেকশনে গিয়ে নিজেদের এনার্জি ওয়েস্ট করার কোনো মানে হয় না। ওয়েট ফর দ্য নেক্সট ওয়ান, ইটস কামিং সুন।
হ্যাভ এ গুড ওয়ান। বাংলাদেশে 12 তারিখের ভোটে মাঠের বাইরে রাখা হয়েছে আওয়ামী লীগকে। তবে দলটি ভোটের যুদ্ধে না থেকেও যে বড় প্রাসঙ্গিক সে খবর প্রকাশিত হয়েছে একাধিক গণমাধ্যমে। দেশটির 300 আসনের বেশিরভাগই জয় পরাজয়ের বড় ফ্যাক্টর এখন আওয়ামী লীগের ভোট ব্যাংক। সে কারণে দলটির সমর্থকদের ভোট নিজেদের বাক্সে টানতে দুই প্রধান প্রতিপক্ষ বিএনপি ও জামাতে ইসলামী যে কৌশল নিয়েছে তা দেখে দাদা ঠাকুরের গানের কথাই মনে পড়ে যেতে পারে। শরৎচন্দ্র পণ্ডিতের সেই গানের লাইন, আমি ভোটেরও লাগিয়া ভিখারি সাজিনো ফিরে নেব দাঁড়ে দাঁড়ে। তবে বিএনপি ও জামাতের জন্য দুঃসংবাদ দিচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সবশেষ বৈঠকের সিদ্ধান্ত। দলটির সূত্রে জানা গেছে 9 ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির বৈঠকে বাংলাদেশের 12 ফেব্রুয়ারি ভোটকে ঘিরে 3টি সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তগুলো দলটির নেতারা দেশে থাকা নিজ নিজ এলাকা নেতাকর্মীদের পাঠিয়ে দিচ্ছেন। সূত্রগুলো বলছে এসব সিদ্ধান্ত হওয়া সত্ত্বেও বিভিন্ন আসনের প্রার্থীরা আওয়ামী লীগের ভোটের জন্য নিজ নিজ এলাকার নেতাদের সাথে যোগাযোগ করছেন। দেশের বাইরে থাকা নেতারা নিজ নিজ এলাকার প্রার্থীদের আশ্বাস দেওয়ার কথাও জানা গেছে। অন্যদিকে সরকারের একাধিক সূত্র বলছে আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না যায় তাহলে গোপালগঞ্জ সহ বেশ কিছু জেলার আসনে কেন্দ্রে ভোটারদের খুঁজে না পাওয়া যেতে পারে। তবে এমন আশঙ্কায় সরকার একদিকে চিন্তিত হলেও অন্যদিকে সরকার একটি পক্ষ তাতে খুশিও হচ্ছে। ছলে বলে কৌশলে হ্যাঁ ভোটকে জেতাতে সরকারের যে পক্ষটি মাঠে নেমেছে তাদের কাছে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে কম গেলেই স্বস্তির বিষয়। বাংলাদেশে 12 ফেব্রুয়ারি ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার চেয়ে দেশটির নির্বাচন কমিশন ব্যস্ত ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া যাবে কিনা তা নিয়ে। দিনের শুরুতে নির্বাচন কমিশনের উদ্ভট সিদ্ধান্তে সামাজিক মাধ্যম ও রাজনৈতিক আলোচনায় ব্যাপক হইচই পড়ে যায়। নির্বাচন কমিশন হঠাৎই জানায় ভোট কেন্দ্রে কেউই মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না ও ব্যবহার করতে পারবে না। কমিশনের এমন সিদ্ধান্তে প্রথমে সাংবাদিক ও পরে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তীব্র আপত্তি আসে। শেষমেশ নির্বাচন কমিশন জানিয়েছে সাংবাদিক কেন, ভোটার প্রার্থী সবাই ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যেতে পারবে, তবে গোপন কক্ষে মোবাইল ব্যবহার করতে পারবে না। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের চেয়ে ভোট যুদ্ধে নামা প্রার্থীদের শেষ মুহূর্তে বেশি মাথা ব্যথা কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে। যেমন ধরুন হবিগঞ্জ 1 আসনের কথা। এই আসনে এবার বিএনপি প্রার্থী হয়েছে প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। আওয়ামী লীগের শত্রু হিসেবে পরিচিত রেজা কিবরিয়ার কাছে এখন আওয়ামী লীগের ভোটাররাই সবচেয়ে বেশি প্রিয়। নবীগঞ্জের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন আওয়ামী লীগ ভোটে না থাকলেও তাদের সমর্থকদের কাছে টানতে চেষ্টা করেছেন বিএনপি ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী দুই পক্ষই। তাদের ভাষ্য, হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগের ভোটাররা যে প্রার্থীকে বেশি ভোট দেবে দেখা যাবে সেই প্রার্থী এগিয়ে থাকবেন। আবার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এই দুই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 5 সংসদীয় আসন। আওয়ামী লীগের দুর্গ বলে পরিচিত এই আসনটিতে নিজেদের অবস্থান শক্ত করতে দলটির সমর্থকদের ভোট নিশ্চিত করতে চায় বিএনপি, জামাত ইসলামী ও এবি পার্টির প্রার্থীরা। এমন চিত্র দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ আসনে। এমনকি প্রার্থীরা দেশের বাইরে থাকা আওয়ামী লীগের নেতাদের সাথেও নিয়মিত যোগাযোগ রাখছেন। মাদারীপুর 1 আসনের প্রার্থী নাদির আক্তারের নির্বাচনী জনসভায় আওয়ামী লীগের নেতারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বিএনপির জন্য ভোট চেয়েছে। জেলার বর্তমান ও সাবেক সব জনপ্রতিনিধি আওয়ামী লীগ ও সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটনের অনুসারী। সাবেক এই সংসদ সদস্যের সবুজ সংকেত পাওয়ার পর থেকে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা প্রকাশ্যে উঠান বৈঠকগুলোতে হাজির হয়ে বিএনপি প্রার্থীর প্রচারণায় অংশ নিয়েছেন। আবার বাংলাদেশে এমন কিছু আসন আছে যেখানে সংখ্যালঘুদের ভোট বেশি। যেমন যশোর 4 অভয়নগর বাঘারপাড়া সদরের বসুন্ধিয়া ইউনিয়ন আসনটির কথা বলা যায়। এই আসনের সংখ্যালঘু ভোটারের সংখ্যা প্রায় ৭১,০০০। তারা আওয়ামী লীগের ভোট ব্যাংক বলে প্রচার আছে। তাদের ভোটই নির্ধারিত হবে প্রার্থীর জয় পরাজয়। জামাত ও বিএনপির প্রার্থীরা এই আসনে ভোটারদের কাছে যাওয়ার চেয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে ম্যানেজ করাটাই বেশি বুদ্ধিমানের কাজ বলে মনে করছে। আবার সংখ্যালঘু ভোটার বেশি এমন আসনগুলোতে ভোটারদের উপর চাপও আছে। নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে তাদেরকে ভোট কেন্দ্রে যেতেই হবে। দেশের এমন আসনগুলোতে আওয়ামী লীগের ভোটাররা কি করবে তাও নানা আলোচনায় উঠে এসেছে। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে ভোটের দিন মানে 12 ফেব্রুয়ারি আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা কি করবে সে বিষয়ে কলকাতায় দলটির প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয় 9 ফেব্রুয়ারি সন্ধ্যায়। বৈঠকে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও জাহাঙ্গীর কবির নানক উপস্থিত ছিলেন। তার আগে নেতারা দিল্লিতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন। বৈঠকে 3টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমটি হলো আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট কেন্দ্রে যাবে না, অর্থাৎ নো ভোট কর্মসূচি সফল করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয়টি হলো কোনো কারণে বিশেষ করে নির্যাতন ও নিপীড়ন থেকে বাঁচার জন্য যদি ভোট কেন্দ্রে যেতে হয় তাহলে গণভোটের ব্যালটে না ভোট দেয়া। তৃতীয়টি হলো সংসদ নির্বাচনের ব্যালটে ভোট এমন ভাবে দেয়া যাতে সেটি বাতিল হয়ে যায়। তবে দলটির পক্ষ থেকে স্থানীয় পর্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবেই যেন স্বাধীনতা বিরোধী কোনো শক্তিকে ভোট দেয়া না হয়। দলীয় এই সিদ্ধান্ত স্থানীয় নেতাকর্মীদের কাছে পাঠাচ্ছেন দলটির নেতারা। দর্শক, ভোট বর্জনের ডাক আওয়ামী লীগ তফসিল ঘোষণার পর থেকে দিয়েছে। আওয়ামী লীগের এমন সিদ্ধান্তে দুই প্রধান দলের প্রার্থীরা যেমন চিন্তিত তেমনি ভাবনায় পড়েছে সরকার একটি পক্ষ।
প্রশ্ন হলো, সবার নজরে কেন আওয়ামী লীগ ভোটাররা? সেই প্রশ্নের উত্তর রয়েছে দলটির প্রাপ্ত ভোটের ইতিহাসে। শেখ হাসিনার আমলে হওয়া গত 3টি ভোটে তো বটেই, বাংলাদেশের সবকটি ভোট নিয়ে হেরো পক্ষের হাজারো নালিশ রয়েছে। 2001-এর 1 অক্টোবর বাংলাদেশের 8ম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার দল 300টি আসনের মধ্যে মাত্র 62টি আসন পেয়েছিল, কিন্তু ভোট পেয়েছিল 40.13%। মাত্র 1% বেশি ভোট পেয়ে এবং সেই সময় শরিক জামাতের ভোটের জোরে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায় খালেদা জিয়া নেতৃত্বাধীন জোট। নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, আওয়ামী লীগ মাঠে না থাকায় এই বিপুল পরিমাণ ভোটকে সুইং ভোট হিসেবে ধরা হবে। প্রতি নির্বাচনে এই সুইং ভোট থাকে 2 থেকে 7%। পর্যবেক্ষকরা মনে করেন, বাংলাদেশে এবার প্রায় 40% ভোট সুইং ভোট হয়ে যেতে পারে শুধু আওয়ামী লীগের ভোট ব্যাংকের জন্য। এই ভোটকে পকেটে টানতে স্বাভাবিকভাবেই কোমর বেঁধে নেমেছে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে এমন সব পক্ষ। একাধিক জনমত জরিপেও এই তথ্য উঠে এসেছে। একটি জরিপে বলা হয়েছে, আওয়ামী লীগের 48% ভোটার এবার বিএনপিকে ভোট দেবেন। আনকভারিং পাবলিক পালস ফাইন্ডিং ফ্রম এ ন্যাশন ওয়াইড সার্ভে শীর্ষক মতামত সমীক্ষা রিপোর্টে এই চিত্র পাওয়া গিয়েছে। কিন্তু এই ভোটাররা যদি ভোট দিতে না যায়, তাহলে ভোট কাস্টিং এর হারে ব্যাপক ধর্ষণ। সরকার একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, এমনকি বরিশাল ও রংপুরের বেশ কয়েকটি আসনে কাস্টিং ভোটের হার দেখে লজ্জা পেতে হতে পারে। যদি নির্বাচনে চাপ প্রয়োগ করা না হয় এবং কোনো ধরনের কারচুপি না হয়, তাহলে এসব জেলার আসনে ভোটের হার কমে যাবে। তবে সরকারের যে পক্ষটি যে কোনো মূল্যে গণভোটে হ্যাকে জয়যুক্ত করতে চায়, তারা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে। সরকারের ধারণা, আওয়ামী লীগের ভোটাররা কেন্দ্রে গেলে ভোটারের হার বেড়ে যাবে, সেক্ষেত্রে বিপদ হবে জুলাই সনদের। তখন না ভোটকে ঠেকাতে সরকারকে অতীতের মতোই কারচুপির আশ্রয় নিতে হতে পারে। সরকার একটি সংস্থা রিপোর্টে বলা হয়েছে, আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে গেলে সংসদীয় নির্বাচনের ব্যালটে বাতিল ভোটের সংখ্যা অনেক বেশি হতে পারে। সেটি হলে প্রথমবারের মতো বাতিল ভোটের সংখ্যা একটি রেকর্ড করতে পারে, যেটি হয়তো অধ্যাপক ইউনূসের ঐতিহাসিক নির্বাচনকে নতুন মাত্রা দিবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।